আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, জিডিএম ইন প্রেগনেন্সি বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগনেন্সি। যদি আমি আরও সহজ ভাষায় বলি যে যখন কোনো মা গর্ভধারণ করেন তখন তার ডায়াবেটিস সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের যে নর্মাল যে ধারণা যে কোনো একটা মানুষের ডায়াবেটিস কখন হয়, যদি তার ফ্যামিলি হিস্ট্রি বা কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, সাধারণত 40-45 বছর পরে তাদের ডায়াবেটিস হয়। কিন্তু প্রেগনেন্সিতে এই রুলসটা ব্রেক করে যায়। প্রেগনেন্সিতে একজন মহিলার যে কোনো সময় তার ডায়াবেটিস হয়ে যেতে পারে। সেই জন্যই এই ব্যাপারটা সম্পর্কে আমাদের জানা উচিত, এবং আমরা যদি একটু সাবধানে থাকি তাহলে বিভিন্ন রকমের কমপ্লিকেশান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আচ্ছা, এখন কাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি সেটা যদি আমরা একটু জানি। যেসব মায়েদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে যদি আমার বাবা মায়ের ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে প্রেগনেন্সিতে আমার ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। কোনো মহিলার যদি ওজন অনেক বেশি থাকে তার নর্মাল হাইটের চেয়ে, যদি উনি 35 বছরের পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করেন, অথবা তার যদি আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস বা জিডিএমের হিস্ট্রি থাকে, অথবা তার যদি বাচ্চার ওজন অনেক বেশি হয়, তাহলে এইসব মায়েদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে একজন মায়ের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছে কিনা? তার আগে আমি যদি বলতে চাই যে প্রেগনেন্সিতে মেয়েদের ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেশি কেন। আচ্ছা, একটি বাচ্চা তার মায়ের সাথে যেই জিনিসটি দিয়ে কানেক্টেড থাকে, অথবা যেই জিনিসটার মাধ্যমে মায়ের কাছ থেকে নিউট্রিশন নেয়, সেটাকে বলা হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল। এই গর্ভফুলটি কিন্তু প্রেগনেন্সির সময় বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করে। এই হরমোনগুলোর কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা থাকে। তো যাদের এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে তাদের ডায়াবেটিস হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। বা যাদের হলো গিয়ে রিস্ক ফ্যাক্টরগুলো কম, তাদের তখন ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কম থাকে। তাহলে এখন আমরা কি টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস হয়েছে কিনা, উনি জিডিএম কিনা? আচ্ছা, এটা আমরা ওজিটিটি বলি, যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। সাধারণত কোনো মহিলা যদি 12 ঘন্টা না খেয়ে থেকে সকালবেলায় প্রথমে উনি ফাস্টিং ব্লাড সুগার করবেন, এবং তারপর তাকে 300 ml পানিতে 75 গ্রাম গ্লুকোজ মিশিয়ে খাওয়ানো হবে। এটি খাওয়ার 2 ঘন্টা পরে আমরা আবার তার ব্লাডে সুগারের পরিমাণ দেখি। ফাস্টিং ব্লাড সুগার বা খালি পেটে যদি ব্লাড সুগার 5.2 থেকে 6.9 মিলিমোল পার লিটার, এবং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ যদি এটা 8.6 থেকে 10.9 মিলিমোল হয়, তাহলে বুঝতে হবে যে উনি জিডিএম বা ওনার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। আচ্ছা, এই টেস্টটা কখন কখন করা হয়? সাধারণত ফার্স্ট ভিজিট, যখন একজন মহিলা 12 উইক্সের মধ্যে প্রথম কোনো ডক্টরের চেম্বারে যাবেন, তখন উনি অবশ্যই এই টেস্টটা করতে হবে, এবং সেকেন্ড আরেকবার টেস্ট করতে হবে ওনার 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। এবং যাদের রিস্ক ফ্যাক্টর থাকে তাদের কিন্তু আরও একবার থার্ড ট্রাইমাস্টার 34 থেকে 36 উইক্সের মধ্যে করা উচিত। এবং প্রথম ভিজিটে যদি ওনার জিডিএম ধরা পড়ে, তাহলেই কিন্তু ওনাকে ম্যানেজমেন্টের আন্ডারে চলে যেতে হবে। আর যদি নর্মাল থাকে, যেটা আমি ভ্যালুটা বললাম, এই ভ্যালুর নিচে থাকে, তাহলে উনি ফার্স্ট ভিজিটে করার পর 24 থেকে 28 উইক্সে করবেন, এবং আরেকবার 34 থেকে 36 উইক্সের মধ্যে টেস্ট করবেন। আচ্ছা, এখন যদি এই ভ্যালুটা এরকম হয় যে জিডিএম উনি, তাহলে ওনাকে কি ম্যানেজমেন্টের আন্ডারে যেতে হবে? সবার আগে ওনাকে ওনার ডায়েট কন্ট্রোল করতে হবে। অবশ্যই ডক্টর ওনাকে একটা ডায়েট প্ল্যান দিয়ে দিবেন। তাকে ওনার খাবার থেকে সুগার, একটু পটেটো, তারপরে বেশি করে রাইস, এগুলো কার্টেল করতে হবে। এগুলো যদি কমান তাহলে ঠিক হয় অনেক সময়। এবং এক্সারসাইজ করতে হবে কিছু, প্রেগনেন্সিতে উনি টলারেট করতে পারেন এই ধরনের কিছু এক্সারসাইজ ডক্টর ওনাকে শিখিয়ে দেবেন। তাহলে 2 সপ্তাহ পরে এগুলো করে 2 সপ্তাহ পরে যদি আবার টেস্ট করে দেখা যায় নর্মাল আছে, তাহলে উনি রেগুলার চেক আপে থাকবেন, এবং এটার মাধ্যমে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবেন। কিন্তু এগুলো দিয়েও যদি কন্ট্রোলে না আসে, তাহলে কোনো ডক্টর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট মানে মেডিসিন সাজেস্ট করেন। তবে প্রেগনেন্সিতে আসলে ইনসুলিনটাই সবচেয়ে বেশি ভালো ডায়াবেটিস জিডিএম কন্ট্রোল করার জন্য। আর কারো যদি ফাস্টিং ব্লাড সুগারই দেখা যাচ্ছে যে 7-এর উপরে হয়ে যাচ্ছে, এবং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ 11 মিলিমোল পার লিটারের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস না, এটা হয়ে যাচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। মানে উনি আগে থেকেই ডায়াবেটিক, উনি এটা জানতেন না, প্রেগনেন্সিতে এটা ধরা পড়েছে। সেক্ষেত্রে কিন্তু সরাসরি ইনসুলিনে চলে যাওয়া উচিত। এখন প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলে সমস্যা কী?
ডায়াবেটিস তো অনেকেরই হয়, অনেকেরই কন্ট্রোলে থাকে না, তাহলে কি সমস্যা? না, এটা আসলে এত অবহেলার বিষয় নয়, এটি অবশ্যই চিন্তার বিষয় এবং এক্ষেত্রে মা এবং বাচ্চা দুইজনেরই অনেক সমস্যা হতে পারে, এই জন্য এটি কন্ট্রোল করাটা জরুরি। বাচ্চার কি সমস্যা হতে পারে? বাচ্চা দেখা যাচ্ছে তার জন্মগত ত্রুটি হতে পারে, নানা রকমের জন্মগত ত্রুটি হতে পারে মায়ের ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে। এছাড়া বাচ্চার গ্রোথের প্রবলেম হতে পারে, দেখা যেতে পারে যে বাচ্চার ওজন যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছে না, অথবা বাচ্চার ওজন অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে 8-9 মাসে হঠাৎ করেই বাচ্চা সাইলেন্ট আইওডি হয়ে যাচ্ছে, মানে পেটের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করছে। অথবা এই বাচ্চার ডেলিভারির সময় যেহেতু সে একটু আকারে বড়, নর্মাল ডেলিভারি হতে চাচ্ছে না, সিজারিয়ান সেকশন করা লাগছে, অথবা নর্মাল ডেলিভারির সময় সে আটকে যাচ্ছে, ডেলিভারি হতে চাচ্ছে না, তখন বাচ্চার অনেক রকম ইনজুরি হতে পারে। এবং ডেলিভারির পরেও হঠাৎ করে বাচ্চার ব্লাড সুগার অনেক ফল করে বাচ্চা তখনও খারাপ হয়ে যেতে পারে, দেখা যায় এদের এনআইসিইউ অ্যাডমিশন অনেক বেশি লাগে। এগুলো তো গেল বাচ্চার সমস্যা। এবং মায়েরও সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে যে যেহেতু তার ডায়াবেটিস, তার বারবার বিভিন্ন ধরনের ইনফেকশান, যেমন তার পেশাবি ইনফেকশান, মাসিকের রাস্তায় ইনফেকশান, জ্বর, এগুলো হতে পারে, তার অ্যাবর্শন হয়ে যেতে পারে, তার সময়ের আগে ব্যথা উঠে যেতে পারে, তার পানি ভেঙে যেতে পারে, পানি ভেঙে বাচ্চাটা শুকনায় পড়ে গেলে দেখা যাচ্ছে সময়ের আগে ডেলিভারি করানো লাগতে পারে, অনেক সময় সিজারিয়ান সেকশন করা লাগে। এবং মায়ের দেখা যাচ্ছে যে এই বারবার সিজারিয়ান সেকশনের কারণে তার অপারেটিভ যেসব কমপ্লিকেশন সেগুলোও হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিসটা আসলে প্রেগনেন্সিতে কখনোই কাম্য নয়। এবং আরেকটা মায়ের প্রবলেম যেটা হতে পারে, এই ডায়াবেটিসের কারণে মায়ের প্রেশার বাড়তে থাকতে পারে এবং প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া বা যেটাকে আমরা বাংলায় বলি খিঁচুনি, এটিও হয়ে যেতে পারে। এবং সেখান থেকে কিন্তু মায়ের মৃত্যু ঝুঁকিও অনেক বেশি থাকে। এবং যেসব মায়েদের ডায়াবেটিস থাকে তাদের ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে ব্লিডিং হওয়ার চান্সও অনেক বেশি থাকে। সুতরাং ডায়াবেটিসটা আসলে অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত। এখন কারো যদি ডায়াবেটিস হয়ে যায়, উনি ইনসুলিন নিয়ে কিভাবে বুঝবেন যে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে? আমরা খুব সহজভাবে মনে রাখি যে 5, 6, 7, 5 মানে হলো 5, ওনার ফাস্টিং ব্লাড সুগারটা 5.1-এর নিচে থাকা উচিত। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এটা 7-এর নিচে, 6.7 মিলিমোল পার লিটার থাকা উচিত। আর যেটা বললাম যে 6, 5, 6, 7, 6 হলো হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C এমন একটা টেস্ট যেটা দিয়ে বোঝা যায় যে গত 3 মাসে ডায়াবেটিসটা কেমন কন্ট্রোলে ছিল, সেটা কত থাকা উচিত? 6%-এ থাকা উচিত। তাহলে আমরা রাফলি মনে রাখি যে 5, 6, 7, ফাস্টিং ব্লাড সুগার লেস দেন 5.1, hemoglobin A1C less than 6%, and 2 hours after breakfast or 2 hours after meal less than 7 millimole per liter থাকলে আমরা বুঝবো যে ডায়াবেটিসটা আমাদের মোটামুটি কন্ট্রোলে আছে এবং কমপ্লিকেশন হওয়ার চান্স কম। তারপরেও তাদের নিয়মিত চেকআপে থাকা উচিত এবং নিয়মিত আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে সেটা দেখা উচিত। এবং কোনো ইনফেকশন হলে অবশ্যই সেটা ডক্টরের শরণাপন্ন হয়ে ম্যানেজমেন্ট নেওয়া উচিত। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।